বিরোধী দলের সদস্য ওয়াশিং মেশিন ওভেন পর্দা চেয়েছেন। আপনাদের জায়গা থেকে যদি বলি, আন্দালিব রহমান পার্থ তিনি নিজে ওভেন কিনে দিতে চাইলেন, প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করলেন তিনি যেন ওয়াশিং মেশিনটা কিনে দেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন পর্দার দায়িত্বটা নিতে। এবং এরপর তিনি আরও কিছু কথা বলেছেন যে সংসদকে এইভাবে বিব্রত করা অথবা এই ধরনের আলোচনাগুলো কেন আসছে, এই বিষয়টা আসছে। মানে সরকার দলের সদস্য যারা আছে তাদেরকে অলরেডি এই পণ্যগুলো আছে, ব্যাপারটা কি এরকম? জি ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতে চাই একটা অন্য খবর দিয়ে। আমাদের ভালো খবরগুলো একটু আলোচনা করা উচিত। এটা হচ্ছে আমাদের নারীরা আপনি কি এই প্রশ্নের উত্তরটা দেন, তারপর আমরা ওটাতে যাই। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছে, এই জন্য তারা একটা শুভেচ্ছা অভিনন্দন পেতেই পারে। এটাই এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, সংসদে যে কথাটা হয়েছে এটার স্পিকার রুলিং দিয়েছে, কথা হয়েছে, আলোচনা হয়েছে। যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে সংসদে কি এইসব কথা বলবার জায়গা কিনা। যদি আপনি বলেন এক কথায়, আমি বলবো যে না, সংসদে কথাবার্তাগুলো হওয়া উচিত সংসদীয় রীতিনীতি অনুযায়ী এবং আইন নিয়ে, দেশের জনগণকে নিয়ে এবং দেশকে নিয়ে, সাধারণ জনগণের যেগুলো স্বার্থ রক্ষার বিষয় আছে সেসব বিষয় নিয়ে। এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। হ্যাঁ, উনি ওনার হয়তো বাংলাদেশ জামাতে ইসলামের এবং 11 দলের অনেকেই এর আগে কোনোদিনও পার্লামেন্ট মেম্বার হননি, আমরাও হইনি। তো যেটা হয়, বিরোধী দলে থাকলে সব কিছুতেই একটা আরেকজনকে একটু ব্লেম দিলে বোধহয় ভালো লাগে। নাই, হচ্ছে না, ঠিক নয়, কেন হয়নি, এসব বললে একটু ভালো ফিল হয়, হাততালি পাওয়া যায়, জনগণের খুব কাছে যাওয়া যায়, সমর্থন আদায় করা যায়। এরকমটা ভেবেও হয়তো উনি বলেছেন। আমার বাসায়ও পর্দা লাগেনি এখনো। পর্দা লাগানো শুরু হয়েছে 6 নম্বর থেকে, 5 হয়েছে, 4 হয়েছে, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে 3 নম্বর থেকে শুরু হবে, প্রণাখাল পাড়ায়ও হবে। তো টাইম লাগে, কারণ 350 হাউস, আপনি জানেন, মানে আপনার নিজের বাড়িতে করতে গেলে কত কি করতে হয়। এখানে সব অ্যামিনিটিসগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে এবং সেগুলা যে অবস্থায় ছিল সেখান থেকে রেনোভেট করতে হয়েছে। সো ইটস টেকিং টাইম, এটা একটা বিষয়। তবে এই যে মানে এমনভাবে তারা বলছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী যে তারা বোধহয় রাষ্ট্রের স্যালারিটুকুও নিবে না, এরকম একটা ভাব ছিল তাদের শুরুতে। কিন্তু দেখুন, রাজনীতি তো আসলে এইভাবে হয় না। রাজনীতি, আপনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন, একটা স্পেসিফিক স্যালারি পাবেন, আপনার আইন অনুযায়ী কিছু সুবিধা পাবেন। সেই সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনি একটা ফ্ল্যাট পাবেন ব্যবহার করার জন্য, যতদিন পর্যন্ত আপনি সংসদ সদস্য থাকবেন ততদিন। এবং সেই জিনিসগুলোর জন্য ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আছে, সংসদে মাননীয় স্পিকারের অফিস আছে, ডেপুটি স্পিকারের অফিস আছে, সংসদে আপনার চিফ হুইপ আছেন, বিরোধী দলের চিফ হুইপ আছেন, সরকারি দলের আছেন। যে সেই জায়গাগুলোতে যে এই কোয়ারিগুলোটাই সেটাই শ্রেয় ছিল। এটাই এসে আসলে আপনি জানেন যে এই সংসদে এর আগেও এরকম ব্যক্তিগত অনেক কিছু নিয়েই কথা হয়েছে। একজন যারা বলে বেড়াতেন যে জীবনে কিছুই নেবেন না, তারাও কিন্তু সংসদে বলেছিলেন যে আমাদের একটা গাড়ি হলে কেমন হয়। কাজেই এই যে বৈপরীত্য, আসলে একটা দলের যদি আদর্শিক অবস্থান যদি ঠিক না থাকে, তখন এই দল থেকে অনেক রকমের কথা বের হয় এবং সেই কথাগুলোরই একটা বহিঃপ্রকাশ। অবস্থান ঠিক নেই কেন বলছেন? আদর্শিক অবস্থান বলতে দেখুন, আমার দেখা মতে আমি জানতাম দলটার নাম হচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশ। পার্লামেন্ট মেম্বার হয়ে পার্লামেন্টে যাওয়ার পর আমি খেয়াল করেছি এই দলটার নাম এখন বাংলাদেশ জামাতে ইসলাম। এর আগে আমরা জেনেছি যে এই দলটা হচ্ছে বাংলাদেশের এমন একটা দল যে যারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তারা আমেরিকার এম্বাসিতে যে বলে আসলেন আমরা শরিয়া আইন মানি না, এবং এই স্লোগানটাও কিন্তু এখন আর নেই। কাজে এই যে দ্বিচারিতা, আমরা 47, 71, 88, 86 এগুলাতে আমরা যাচ্ছি না, না যেয়ে আমি বলছি যে অন্তত এই সময়েও যে স্ট্যান্ডগুলো, এটার মূল কারণ হচ্ছে যে তারা এখনো আমার মনে হয় রাজনীতিটা কি করবেন
কোন প্রেক্ষাপটে করবেন এটা বোধহয় ঠিক করাটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা খুব দায়িত্বের মধ্যে পড়ে। এইটাই মূল বিষয়। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সংসদ চলে হচ্ছে কার্যপ্রণালী বিধি, সংবিধান, স্পিকারের রুলিংয়ের উপর। কাজেই কার্যপ্রণালী বিধিতে আপনি যখন বাজেটের বক্তব্য দিতে যাবেন তখন বাজেটের উপর বক্তব্য দেওয়াটাই ভালো। হ্যাঁ, রাজনৈতিক কথা আসবে, এলাকার কথা আসবে, তো ওই জায়গায় এসে যখন উনি আরেকটা কথা বলছেন, আমাদের সহ আলোচক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুর রহমান একটা কথা বলেছেন উনি, যে উনি তো শুধু নিজের জন্য বলেননি, সবার জন্যই বলেছেন। সবার জন্যই বলেছেন, সবার জন্য বলার জন্য ওনাদের চিফ হুইপ আছেন, ডেপুটি চিফ হুইপ আছেন, ওনাদের বিরোধী দলের নেতা আছেন, বিরোধী দলীয় উপনেতা আছেন, তারা একটা ফ্লোর নিয়ে এটা একটা জানতে চাইতে পারতেন। কিন্তু যখন একজন সংসদ সদস্য এই জিনিসটা রেইজ করে বাজেট অধিবেশনে, বাজেটের মধ্যে, তখন আসলে এটা একটু হাস্যরসের এবং একটু সরকার দলীয় একজন সংসদ সদস্য তিনি গতকাল সংসদের চেয়ার নিয়ে কথা বললেন, সেখানেও কিন্তু এই প্রোটোকলটা মানা হয়নি। যেমন চিফ হুইপ বলতে পারতেন, কিন্তু তিনি চেয়ার নিয়ে কথা বললেন, চেয়ারে হাত কেটে যাচ্ছে, এমনটা কি আসলে হচ্ছে না? বিরোধী দল বললে কিন্তু সেটা উনি কিন্তু বাজেট বক্তব্যে বলেননি, উনি কিন্তু পয়েন্ট অফ অর্ডারে বলেছেন। তো আজও তো আন্দালিব রহমান পার্থ ইয়েতে বললেন, পয়েন্ট অফ অর্ডারে বললেন, এবং জামায়াত আমিরও পয়েন্ট অফ অর্ডারটা কিন্তু উনি অ্যাকসেপ্ট করেনি, বলছেন যে এটা কিন্তু পয়েন্ট অফ অর্ডারে আসে না, স্পিকার তো রুলিং দিয়েছেন সেটা। কিন্তু বাজেট বক্তব্যের সময় তো এটা একটু হাস্যরসেরই উদ্রেক করেছে, যে পার্লামেন্ট সদস্যদের পর্দা নেই, ওভেন নেই, এটা জাতির সামনে সংসদে বলা। জি, আবার আপনারও যে চেয়ারের কথাটা বলছেন, আমি বাজেট বক্তব্যের কথা যদি বাইরেও যাই, সংসদে যে খরচ হয় আমরা এরই মধ্যে জানি, এর মধ্যে সবারই জানি। সংসদের চেয়ারের, সংসদের যে কোনো নিরাপত্তা নিয়ে পয়েন্ট অফ অর্ডার উঠতে পারে, আপনি কার্যপ্রণালী বিধি পড়ে দেখেন। এটি তো একটা নিরাপত্তাজনিত বিষয়। যখন একটা পেরেক লেগে আপনার হাতের রক্ত বের হবে, তো সে তো একটা পয়েন্ট অফ অর্ডারের বিষয়, এ তো বাজেট বক্তব্য নয়। দুটোকে আপনি একসাথে মিলিয়ে ফেললে তো হবে না। আচ্ছা, এই চেয়ারগুলোর কি কোনো সংস্কার রিনোভেশন হয়নি 5 আগস্টের পরে? কারণ সেই সময় তো অনেক কিছু ভাঙচুরও তো হয়েছে। এটা আমার জানা নেই, এটা আমার জানা জি, নেই। এটা আগেরটাই না আবার সংস্কার করেছে, এ ব্যাপারে আমার ধন্যবাদ আপনাকে।